হৈমন্তিকা পর্ব 20 লিখেছেন ঈশানুত তাসমিয়া মীরা। পরিস্থিতি ভীষণ গুমট। ঘন কালো পাপড়ির নিকষ কৃষ্ণ আঁখি চড়ায় ভয়, আতঙ্ক আর বিস্ময়ের ভিড়। নওয়াজকে প্রচণ্ড অদ্ভুত লাগছে, তার ভীতি কাজ করছে। পলক ফেলে তার দিকে আরেকটু মনোযোগী হলো হৈমন্তী। নওয়াজ গম্ভীর স্বরে বলল, তোমার আমাকেই বিয়ে করতে হবে হৈমন্তী। তুষারকে হয়তো তুমি পছন্দ করো, হয়তো না, হয়তো বিয়ে করতে চাও, কিন্তু বিশ্বাস করো সেটা আমি হতে দেব না, যাই হোক না কেন। হৈমন্তীর চোখ বড় বড় হয়ে গেল, বিমূঢ়তায় স্তব্ধ হয়ে গেল সে। ভীতি কাজ করতে লাগলো তার এখন প্রবলভাবে। হৈমন্তীর এমন অভিব্যক্তি দেখে শরীর দুলিয়ে হাসলো নওয়াজ, ক্ষীণ উচ্চ শব্দে। তারপর হাসি একটু কমিয়ে বলল, আমাকে ভয় পাচ্ছ হৈমন্তী? হৈমন্তী জবাব দিল না। সে আগের নাই চেয়ে আছে। এমতো অবস্থায় নওয়াজকে কোনো স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না তার। অদ্ভুত বদ্ধ পাগল লাগছে। নওয়াজ নিজের মুচকি হাসি বহাল রেখে আবার বলল, ভয় নেই হৈমন্তী, আমি মজা করছিলাম শুধু। তোমার ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু করব না আমি যাতে তুমি কষ্ট পাও। তুমি যাকে চাও বিয়ে করবে, ভালোবাসবে, সেটা একান্তই তোমার ব্যক্তি স্বাধীনতা, যা হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। এইটুকু শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল হৈমন্তী। নিমেষেই ভেতর থেকে যেন বিশাল একটা বড় পাথর নেমে গেল। এতক্ষণ নওয়াজকে নিয়ে কত কিছুই না ভাবছিল সে, কৃতজ্ঞতা কিংবা এমনি। হৈমন্তী কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দিল নওয়াজ। ন্যায়নীতি নম্র স্বরে বলল, তবে আমি এটাও জানি আঙ্কেল কখনোই ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবেন না, তাই আশা তো ছাড়তে পারছি না। আমি তোমার জন্য অপেক্ষা করব হৈমন্তী। বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। গতিপথ বাড়িয়ে বড় বড় পা ফেলে চলে গেল রুম থেকে। হৈমন্তী স্তব্ধ দাঁড়িয়ে রইল। জীবনটা ভীষণ জটিল মনে হচ্ছে তার, ঠিক যেমন ধাঁধাগুলো হয়। বর্ষা স্নাত সকাল। নতুন ফ্ল্যাটে আসার পর থেকে এ যাবৎ আর ভার্সিটি যাওয়া হয়নি হৈমন্তীর। বৃষ্টি হয় আজকেও যাবে না বলে মন স্থির করে রেখেছে সে। আশরাফ সাহেবও অফিসে যাননি আজকে। মেয়ের হাতে গরম গরম পরোটা চিবোচ্ছিলেন। হঠাৎই কলিং বেল বেজে উঠল সশব্দে, টুংটাং টুংটাং। হেমন্ত নাস্তার টেবিল থেকে উঠতে নিলে আশরাফ সাহেব মানা করে বলে উঠলেন, তুই নাস্তা খা, আমি দেখছি কি এসেছে। সদর দরজার কাছে এগিয়ে গেলেন আশরাফ সাহেব। দরজা খুলতেই ক্ষীণ পরিচিত এক ছেলেকে দেখতে পেলেন। ছেলেটার চেহারায় চেনা চেনা ভাব থাকলেও ঠিক কে তা ঠাউর করতে পারলেন না। বড় কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, কে তুমি? বাম হাতের সাদা আঙুলের সাহায্যে ছেলেটা তার নাকের ডগায় হেলে পড়া চশমাটি ঠিক করলো। নম্র গলায় আওড়ালো, আমি হৈমন্তিকার ফ্রেন্ড আঙ্কেল, ওর সাথে দেখা করতে এসেছি। আশরাফ সাহেব ভুরু যুগল যেন আরেকটু কুচকালো। আবারও প্রশ্ন করে উঠলেন, এই হৈমন্তিকাটা কে? আসলে আমি হৈমন্তীর কথা বলছিলাম আঙ্কেল, ওকে আমি হৈমন্তিকা বলেই ডাকি। আপনি যদি ওকে একটু ডাকতেন। ছেলেটার কণ্ঠস্বর ভীষণ স্বাভাবিক, চাহনি ভীষণ শান্ত। এই ভীষণ জিনিসটাই পছন্দ হলো না আশরাফ সাহেবের। উনার মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না এক বিন্দু। তবু অতি সন্তর্পণে ভেতরকার সন্দেহটা চেপে গেলেন তিনি। গম্ভীর স্বরে বললেন, ভেতরে আসো। অতঃপর হৈমন্তীকে ডাকলেন। ওপাশ থেকে ঝি শব্দ উচ্চারণ করে দ্রুত ওড়না গায়ে রুম থেকে বেরিয়ে এলো সে। বাবার পাশে সুঠাম দেহে ছেলেটিকে দেখে খানিকের জন্য থমকে গেল। চিনতে কয়েক সেকেন্ড লেগে গেল তার। নিজের বাবার পাশে তুষারে দাঁড়িয়ে থাকাটা বিশ্বাস হলো না হৈমন্তীর। দৃষ্টি আরো মনোযোগী হলো, তবুও ফলাফল একই। তুষার হৈমন্তীর চমকে যাওয়া মুখশ্রী দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। হাই হৈমন্তিকা। হৈমন্তী জবাবহীন, বড় বড় চোখে চেয়ে আছে সে। আশরাফ সাহেব এবার একটু কেসে উঠলেন। বললেন, তোরা কথা বল, আমি আমার রুমে যাচ্ছি। আর তুমি? তোমার নাম জানা হয়নি আমার। কি নাম তোমার? তৈমুর। তৈমুর? আশরাফ সাহেব যেন একটু অবাকই হলেন, যেন সন্দেহটাও বেড়ে গেল তীব্র মাত্রায়। প্রত্যুত্তরে তুষার মাথা নাড়ল শুধু। কি ভেবে আর কিছু প্রশ্ন করল না আশরাফ সাহেব। প্রশ্ন করাটা অহেতুক মনে হলো তার। ধীর পায়ে চলে গেলেন রুমে। হেমন্ত নাস্তার টেবিল থেকে উঠে এলো। হাসি মুখে একটু জোরেই বলল, তুষার ভাইয়া তুমি এখানে? আস্তে কথা বলো, নয়তো তোমার বাবা যদি জানে আমিই তুষার, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। হেমন্তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল সে। শুনে খিলখিল করে হাসলো হেমন্ত। তুষার আবার বলল, তুমি নাস্তা করো যাও, আমি তোমার বোনের সঙ্গে কথা বলবো। হেমন্ত জ্ঞানী ভাব দেখিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এমনিতেও তোমরা তোমাদের প্রাইভেট টাইমে কি করো তা কে দেখতে চায়? হেমন্তে কড়া চোখে তাকাতেই হেমন্ত চুপ হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল সেখান থেকে। তুষারের কাছাকাছি এসে দাঁড়ালো হৈমন্তী। ক্ষিপ্ত স্বরে প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? ভয় করলো না এখানে আসতে? ভাগ্যিস মা বাসায় নেই, নয়তো বাবাকে কিছু বলে দিলে কি হতো ভেবেছেন? তুষার হাসলো, বিস্তর প্রাণ খোলা হাসি। আমি তো জানি হবু শাশুড়ি মা বাসায় নেই, তাই তো এসেছি। হৈমন্তী ছোট ছোট চোখে তাকালো।
আশ্চর্য গলায় জিজ্ঞেস করলো, আপনি আমার উপর নজর রাখছেন? সেটা তো সবসময়ই রাখি হৈমন্তিকা। হৈমন্তী ধাতস্থ হলো, কেন যেন রাগ করতে পারলো না। তুষার তার চশমা ঠিক করতে নিলে বিরক্ত গলায় বলল, হুট করে চশমা পরেছেন কেন? এত ঢং কোথা থেকে আসে আপনার? কিন্তু আমি তো পারু থেকে শুনেছি ওই চশমা পরা ঢঙ্গি ছেলেদেরই আপনার পছন্দ। হৈমন্তী ধমক দিল, আমাকে নাম ধরে ডাকবেন বুঝলাম, কিন্তু পারুকে নাম ধরে ডাকছেন কেন? ও যে আপনার বড়, ভুলে গেছেন? উনি আমার হবু শালী হন হৈমন্তিকা। হবু শালীকে কেউ আপু ডাকে? নিষ্পাপ স্বরে আওড়ালো সে। হৈমন্তীর কটমট গলা, পাগল কোথাকার। উপোস থেকে শান্ত উত্তর, ধন্যবাদ হৈমন্তিকা। চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।